বিশ্ব ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইউরোপ ও লাতিন আমেরিকা, মেসি নাকি ইয়ামাল, কার হাতে উঠবে শিরোপা? অপেক্ষায় দুনিয়া। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান চায় বিএনপি। গণভোটের রায় ব্যর্থ হলে নির্বাচনী ব্যবস্থায় আস্থা হারাবে জনগণ, মন্তব্য বিরোধী দলীয় নেতার। লড়াই চলবে সংসদের বাইরেও। গুলশানের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের 18 কোটি টাকার 2 ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে, মিলল 5টি বিলাসবহুল গাড়ির চাবি, রোলেক্স ঘড়ির 4টি বক্স। নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার জবাব দিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় আক্রমণ জোরদার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সই করা সনদ বাস্তবায়ন করবে বিএনপি। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের অর্জন কারো একার নয়, জুলাই নিয়ে রাজনীতি করে বেশি দূর এগোনো যাবে না বলেও মন্তব্য তার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গণ অভ্যুত্থান শহীদদের স্মরণে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করছে তারা বেশি দূর এগোতে পারবে না। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। এদিকে নবগঠিত ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত আরেক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, এ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিতর্কগুলোর অবসান হওয়া উচিত। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। স্থানীয় সরকার মন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদের নীল নকশা বাস্তবায়নে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ। এই অনুষ্ঠানগুলোতে যখন তাদের পরিবারের সদস্যরা আসে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের উপর দলীয় সমর্থন থাকবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, একথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এবারে নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা নির্ধারণ করবেন কি আইন আছে না আছে দেখে তারা সেই জিনিসটি করবেন। অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে। গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে শুধু সংসদের ভেতরেই নয়, প্রয়োজনে রাজপথেও লড়াই চলবে। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারা গণভোটের গণরায়ও মানতে চান না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এর রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। 70% মানুষ যেখানে রায় দিয়েছে এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে।
শ্রমিকদের অধিকার সুরক্ষা, আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান সংস্থাটির মহাপরিচালক গিলবার্ট হংবো। বৈঠকে শ্রমমন্ত্রী জানান, নতুন কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠা, জেলা উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু এবং শ্রমিকদের জন্য সমন্বিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কার্যক্রম এগিয়ে চলছে। জবাবে ILO মহাপরিচালক বাংলাদেশের নতুন শ্রম আইন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে অগ্রগতির প্রশংসা করেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দেয় আদালত। রবিবার সকাল 10টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটি আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। ওই দুই ফ্ল্যাটে 3 শতাধিক কোট, 5 শতাধিক টাই, 5টি বিলাসবহুল গাড়ির চাবি, 8টি ঘড়ির বক্স, যার মধ্যে 4টি রোলেক্স ব্র্যান্ডের অনেক দামি আসবাব পাওয়া গেছে। 21 বছর আগে রাজধানীর কল্যাণপুরে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় 2 ছিনতাইকারীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত এই রায় দেয়। পাশাপাশি প্রত্যেকের 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। 21 বছর আগে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল আলম ওরফে শফিক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। কর আদায়ে রাজস্ব কর্মকর্তারা সীমাহীন ক্ষমতা ব্যবহার করতে পারবে। জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমন তথ্য। আয়কর আইন 2023-এর 147 ধারা অনুযায়ী বিনা বাধায় যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা। উচ্চ কর আদায় ও নজরদারি করতে ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার বা সিস্টেমেও ঢুকতে পারবেন অবাধে। প্রয়োজনে নিতে পারবেন গোপন পিন বা পাসওয়ার্ড। এই সংক্রান্ত ডিভাইস জব্দ করে নিজের হেফাজতে নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে কর্মকর্তাদের। কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ প্রয়োজনে সিলমোহর ব্যবহার করতে পারবেন রাজস্ব কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে এই আইনের প্রয়োগে কারো আপত্তি বা হয়রানির শিকার হলে 147 ধারা সংক্রান্ত কমিটির সদস্য সচিব বরাবর ইমেইলে অভিযোগ জানানো যাবে বলেও জানিয়েছে এনবিআর। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডার্কোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আণবিক শক্তি সংস্থা। স্থানীয় সময় রাত 3:39 এই হামলা চালানো হয়। তেহরান এই হামলাকে সন্ত্রাসী ও বর্বরোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। এই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। কুয়েত ও বাহরাইন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। সার্বিক নিরাপত্তা শঙ্কায় জর্ডানের আকাবা বন্দর ও বিমানবন্দরে মার্কিন নাগরিকদের ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ SCBর নেতৃবৃন্দ এবং সফররত চীনা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চীনা প্রতিষ্ঠান বয়ুকাংচেং কালচার অ্যান্ড ট্যুরিজম কোম্পানি লিমিটেড এবং শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের মধ্যে চায়না বাংলাদেশ ক্রস বর্ডার হেলথ কেয়ার সার্ভিসেস কোঅপারেশন শীর্ষক একটি সমঝোতা স্মারক সই হয়। SCBর চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম এবং চায়না প্রতিনিধি দলের টিম লিডার দিহুই ঝাং সমঝোতা স্মারকে সই করেন। সভায় সভাপতিত্ব করেন শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন SCBর সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বখতিয়ার, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান সহ পরিচালক এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা। লিওনেল মেসির জন্যই ট্রাম্পের রাজ্যে বাদ্যবাজনা ত্রাস সৃষ্টি করার সাহস পাচ্ছে আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। টাইমস স্কোয়ারে রীতিমতো তোলপাড় সৃষ্টি করে এই খ্যাপাটে আর্জেন্টাইনরা অবাক করে দিয়ে বললেন, এখনই কোনো উল্লাস নয়, শিরোপা জয়ের পরই তারা মেতে উঠবেন উদযাপনে। স্কাই হোয়াইট ওয়েবে ভেসে যাচ্ছে টাইম স্কয়ার। দেখে বোঝার উপায় নাই জায়গাটা বুয়েন্স আইরেস নাকি নিউ ইয়র্ক। মুখ ফসকে বলে ফেললেও ফেলতে পারেন পুরো আর্জেন্টিনাই যেন উঠে এসে জড়ো হয়েছে যুক্তরাষ্ট্রে। বললেও বলতে পারেন পুরো নিউ ইয়র্ক এখন আর্জেন্টাইনদের দখলে।
মৌমাছির চাকের কাছাকাছি গেলে যে আওয়াজে কান ভরে যায়, ভুবজেলার কোরাসে পুরো এলাকা জুড়েই সেই সুরের মূর্ছনা। ট্রাম্পের দেশে গিয়ে উন্মাদনার বাড়াবাড়ি সাহসও দেখাচ্ছে তাহলে আলবে সেলেস্তার সমর্থকরা। তবে সেই স্পর্ধার উৎস কোথায় সেটাও জানালেন বুক ফুরিয়ে। আমার কাছে মনে হয় নিজেদের ঐক্যই সব। আমি যখন এখান দিয়ে হেঁটে আসছিলাম তখন নিউ ইয়র্কের স্থানীয়রা বলছিল এগিয়ে যাও আর্জেন্টিনা, আর এটা হয়েছে একমাত্র মেসির জন্যই, কারণ ও এখানকার লিগে খেলে স্থানীয়দের হৃদয় জয় করেছে। ফুটবল আছে, ফুটবলের জন্য উত্তাল প্রেম আছে, টাইম স্কয়ার কাঁপছে, আর সেখানে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনা থাকবেন না তা কি করে হয়? তিনিও আছেন তার দেশের জনগণের হৃদয়ে। তাকে ছাড়া কোনো ফুটবল উৎসবই কোনোদিন কি হয়ে উঠেছে আর্জেন্টাইনদের জন্য? আর্জেন্টাইনদের ঢাকঢোলের বাদ্যে পুরো নিউ ইয়র্ক তোলপাড়। তার ফাঁকে গণমাধ্যমের সাথে প্রতিক্রিয়া দিতে ব্যস্ত দেখা গেল উৎসবে পুঁত হয়ে থাকা মানুষগুলোকে। 3 স্টার ফ্ল্যাগ উঠছে, মাঝে ট্রফিতে চুমু এঁকে দিতে ব্যস্ত দ্য মাস্টার ব্লাস্টার অফ ওয়ার্ল্ড ফুটবল লিওনেল মেসি। আমরা তেমন উদযাপন আগেই করতে চাই না, অপয়া কিছু বলতেও চাই না। আমরা আশা করছি মেসি যেন ভালো খেলে, ম্যাচ শেষে আমরা যেন প্রাণ ভরে বিজয় উদযাপন করতে পারি। সেটা সম্ভব হলে তা হবে অবিশ্বাস্য এক গল্প। বছর, মাস, সপ্তাহ, দিন হয়ে ঘন্টার দূরত্বে দাঁড়িয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। কার হাতে উঠছে ট্রফি যা দেখার জন্য মুখিয়ে ফুটবল বিশ্ব। সেই গল্পের শেষে আরও একবার ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চায় আর্জেন্টাইনরা। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে হাজার হাজার আর্জেন্টাইনের চিৎকার থামানোর জন্য গুটি কয়েক স্প্যানিশ সমর্থকই যথেষ্ট। রীতিমতো হুমকি দিয়ে রাখলেন নিউ ইয়র্কে খেলা দেখতে আসা স্পেনের ফুটবল সমর্থকরা। স্প্যানিয়ার্ডদের ধারণা, প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে লামিনে ইয়ামালরাই জিতবে। রেস্টুরেন্টে ইনডোর কোরাস সাউন্ড সিস্টেমের মিউজিক চাপা পড়ে গেছে সহস্র স্প্যানিশ ভোকালে। বাইরেও বয়ে যাচ্ছে সমান গতিতে সুরের ঝড়, উত্তাল নৃত্যের সুনামিতে মুখরিত আকাশ বাতাস। তারপরেও ম্যাচের প্রশ্নে বেশ খানিকটা শঙ্কা স্পেন ফ্যানদের। আর্জেন্টিনা নিঃসন্দেহে শক্ত প্রতিপক্ষ। আমার মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটবে। তবে আমরা জিতব, অবশ্যই আমরাই জিতব। পেইন্টিং করা রাতের নিউ ইয়র্ক, নিয়ন আলোর সাথে লাল হলুদ কম্বিনেশনের টি শার্ট, যেন জুলাইয়ে নেমে এসেছে ভ্যালেন্টাইন ডে। বিশ্বকাপ ফাইনালের আগে স্প্যানিশ ফুটবল ফ্যানরা গুনছে অপেক্ষার প্রহর। আপাতত মাঠের শত্রু আর্জেন্টিনা, তাই তো খোঁচা দিতেও ছাড়লেন না এই স্প্যানিশ। আর্জেন্টাইনার যেখানে যায় প্রচুর লোকজন সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমরা যারা স্প্যানিশ আছি তারা এত লোক নিয়ে কোথাও যাই না। আর্জেন্টাইনদের চিৎকার থামানোর জন্য আমাদের কয়েকজনই যথেষ্ট। ফুটবলময় স্পেশাল 90 মিনিটের অপেক্ষা, উত্তেজনায় টকবক করে ফুটছে পুরো পৃথিবী। আর দুই ফাইনালিস্টদের সমর্থকরা সেই উত্তেজনা প্রশমনে ব্যস্ত নিজেদের মতো করে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর 16 বছর পর ফাইনালে ওঠা স্পেনের লড়াই দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্ব। এ বিষয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহান পাপন। আমরা যুক্ত হই তার সাথে। পাপন, আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়? আসলে এবারের শিরোপা কাদের হাতে উঠতে যাচ্ছে? ধন্যবাদ তোডি। আসলে এবারে শিরোপা কাদের কাছে হাতে উঠতে যাচ্ছে সেটা যত বড় প্রশ্ন, তার চেয়েও বড় প্রশ্ন হয়ে এই মুহূর্তে দেখা দিয়েছে। আসলে বিশ্বকাপে কে ঝলক দেখাবেন, লামিনে ইয়ামাল নাকি মেসি, সেখানেই আসলে বোধহয় উত্তরটা লুকিয়ে আছে। এখানে আবার বড় একটা পার্থক্য আছে। আপনি যদি লিওনেল মেসির কাছে যান, সেখানে দেখবেন যে তিনি আসলে কত বড় মাপের ফুটবলার সেটা নিয়ে বলার কোনো স্কোপ নেই। কেননা এর মধ্যে তিনি বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপ জিতে সেই দলের 17 জন ফুটবলার নিয়ে তিনি স্কোয়াড করেছেন। সেই স্কোয়াডটা নিয়ে কিন্তু বিশ্বকাপ খেলছেন। একই সাথে স্পেনের কাছে যদি যাই, ব্যাপারটা এরকম, স্পেন তারাও কিন্তু আজ থেকে 16 বছর আগে, এরকমই হবে 10 বছরের মতো পার্থক্য। সেখান থেকে তারা আসলে বিশ্বকাপ জেতার পর তারপরে আরও একটা সময় এবং সুযোগে এসেছে তাদের বিশ্বকাপ জেতার, এবং তারা ফাইনালে এসেছে। পার্থক্য এইখানেই যে সবেমাত্র বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নিয়ে আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে ফাইনালে, একই সাথে ইউরো জেতার অভিজ্ঞতা নিয়ে স্পেন এসেছে বিশ্বকাপ জয়ের মিশনে। এবং সেখানে আসলে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে, সেটা হয়তো 90 মিনিটের মহরণেই দেখা যাবে। তার আগে যে প্রশ্ন কিংবা যে সম্ভাবনাগুলো দেখা দেয়, সেগুলো নিয়ে হয়তো কথা বলা যেতে পারে। লিওনেল মেসির কথাই সর্বাগ্রে আসে।
এই আসর শুরুতেই দর্শকরা যেমনটা ভেবেছিলেন যে লিওনেল মেসি কেন্দ্রিক আর্জেন্টিনা হতে যাচ্ছে এবং আর্জেন্টিনায় ওয়ান ম্যান শো হবে এই বিশ্বকাপে, সেই ভুলটা মেসি নিজেই ভেঙে দিয়েছেন এবং তিনি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। প্রথম 2 ম্যাচে 5টা গোল করেছিলেন এবং তারপরেই কিন্তু আসলে দেখিয়েছেন যে তারা আসলে দলগত পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ জয়ের জন্য তারা এসেছে। অন্যদিকে দেল বস্ক, যিনি আসলে স্পেনকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, তার আমলে যে টিকি টাকা ফুটবলটা স্পেন খেলে আসছিল, সেখান থেকে স্পেন অনেকটাই বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার কারণও আছে, যেখানে তার স্পেনের বর্তমান কোচের হাতে যেখানে আছেন লামিনে ইয়ামাল কিংবা কুকুরেয়ার মতো ফুটবলাররা, তারা আসলে ওই গতিময় ফুটবলের সাথেই টিকি টাকাটাকেও আসলে রাখতে চাচ্ছেন। সব মিলিয়ে যেটা একটা মিক্সড কম্বো দেখতে পাচ্ছি স্পেনের দিকে। একই সাথে আর্জেন্টাইন তারাও কিন্তু আসলে গতিময় ফুটবল কিংবা ওই যে ডি বক্সের বাইরে থেকে কিক করে গোল দেওয়ার যে ব্যাপারটা, গোল করার ব্যাপারটা, তারাও কিন্তু সেটা রপ্ত করেছে এবং সেই পথে তারাও এগেছে। সুতরাং সব মিলিয়ে আসলে বোঝা যাচ্ছে না যে কার দিকে ট্রফি হেলছে। 90 মিনিটের মহরণ শেষে হয়তো ট্রফি কার ঘরে যাবে কিংবা কার হাতে উঠবে সেটা বোঝা যাবে। তার আগে এতটুকু অন্তত বলা যায় যে লিওনেল মেসি যে দলে আছেন, পাপন, যেভাবে এবারে পুরো ম্যাচে আর্জেন্টিনা এবং স্পেন খেলেছে, আর্জেন্টিনাকে বলা হচ্ছে তারা অলৌকিকভাবে অনেক জায়গায় জিতে এসছে, স্পেনকে বলা হচ্ছে তারা বেশ সম্মোহনী ফুটবল খেলেছে। হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা এবারের আজকের এই ম্যাচে দেখতে যাচ্ছি, মহারণ হতে যাচ্ছে। সেখানে আসলে কাদেরকে এগিয়ে রাখার কথা আপনার মনে হচ্ছে? সবচাইতে বেশি কারা এগিয়ে আছেন? আমি যেটা বলছিলাম আপনাকে একটু আগেই, যে আসলে লিওনেল মেসি যে দল আছে সেই দলকে আপনি এগিয়ে রাখবেন এবং এগিয়ে রাখতে বাধ্য। অনেকগুলো যুক্তি আছে এখানে। লিওনেল মেসি তিনি বিশ্বসেরা ফুটবলার, দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি যে আসলে প্রতিনিধিত্ব করবেন এবং তিনি একজন ফুটবলার যিনি আসলে বিশ্বকে চিনিয়েছেন কেন তিনি মেসি। সুতরাং সেদিকে পাল্লাটা হেলে থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু 90 মিনিটের খেলায় যে কেউ যখন তখন সময়টা তার নিজের করে নিয়ে নিতে পারে, সেটা কিন্তু আসলে মেসিদের অনেকবার দেখিয়েছে অন্যান্য দলের ফুটবলাররা কিংবা অন্যান্য দলগুলো। সুতরাং সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করলে হয়তো আপনি 19-20, 18-20 এইভাবে হিসাব করতে যাবেন, কিন্তু দিন শেষে ফুটবলটা আসলে 90 মিনিটের মধ্যেই আসলে সারতে হয় সব কিছু। সেখানে যদি আপনি আরও কিছু বিশ্লেষণ চান, আমি বলতে পারি এভাবে যে টিকি টাকা ফুটবলটা দিয়েই আসলে স্পেন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল বিশ্ব ফুটবলে। সেই টিকি টাকা থেকে তারা আসলে বেরিয়ে আসেনি, অনেকটাই রয়ে গেছে তাদের মধ্যে। এবং এই একটা বিষয়, এবং আর্জেন্টিনার কথা যেটা বললাম যে তারা এখন গতিময় ফুটবল খেলে, ওই যে ছোট ডি বক্সের মধ্যে গিয়েও যে একটা পাস দেয়া এবং সেখান থেকে গোল করার একটা প্রয়াস, সেখান থেকেও আর্জেন্টিনাও বেরিয়ে এসেছে। সুতরাং তারাও স্পিডি ফুটবল খেলছে, আবার টিকি টাকা থেকে বেরিয়ে এসে স্পেনও চাইছে স্পিডি ফুটবল খেলতে। সুতরাং 50-50 এখানে বলা যায় যে চান্স দুই দলেরই আছে, কেননা দুই দলই কিন্তু বড় বড় দলগুলোকে ফেস করে তারপরে আসছে এখানে। আর্জেন্টিনার ক্ষেত্রে একটা কথা বলা যায়, আসলে কয়েকটা ছোট দলকে মোকাবেলা করে শেষের দিকে ইংল্যান্ডকে মোকাবেলা করে একটা টাফ টাইম নিয়ে তারা আসলে ফাইনালে এসেছে। সুতরাং দুই দলের জন্যই আসলে চান্স 50-50। তবে ওই যে 90 মিনিটের খেলায় নার্ভ ধরে রাখা কিংবা স্নায়ুর চাপ ধরে রাখা, যারা আসলে এই কাজটা করতে পারবেন, ট্রফি কিন্তু তাদের হাতেই উঠবে। তন্নি, নিশ্চয়ই দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ দেখার জন্য পুরো বিশ্ব এই মুহূর্তে অপেক্ষা করছে। ধন্যবাদ পাপন। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে যথারীতি বড় পর্দার সামনে বিশ্বকাপ ফাইনাল উপভোগের জন্য জড়ো হচ্ছেন ফুটবল ভক্তরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মিরন। প্রতিবারই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবল ভক্তরা জড়ো হন। আজকে সেই মহারণ শেষ দিন, প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সেখানে বিশ্বকাপ ফাইনাল নিয়ে দর্শকদের উচ্ছ্বাস উদ্দীপনা আপনি কেমন দেখছেন? আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরে কিন্তু আসলে যেই ফাইনালটা আসলে সবাই অপেক্ষা করছে, সেই ম্যাচটা আসলে আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচটা মাঠে গড়াবে। তবে এই ম্যাচ নিয়ে সারা বাংলাদেশে কিন্তু উত্তাপ ছড়িয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আলোচনা রাজধানী যে বিদ্যালয় প্রাঙ্গণ টিএসসিতে, সেই সবসময় কিন্তু কোনো ম্যাচ থাকলে কিন্তু উন্মাদনা এখানে ছড়িয়ে পড়ে। এবং আমরা দেখেছি যে এখন থেকে ম্যাচ কিন্তু একটা শুরু হবে, তার আগে কিন্তু এখানকার যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে টিএসসি রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্য এখানে ভিড় করছে। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু অনেক ধরনের জার্সি বেচা কেনার একটা হিড়িক পড়েছে, যেখানে আর্জেন্টিনার জার্সিটা আসলে বেশি দেখা যাচ্ছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে যেই ফাইনাল
ফাইনালকে ঘিরে যেরকম একটা উন্মাদনা, আমরা শুরুতে যখন প্রবেশ করেছি টিএসসি প্রাঙ্গণে তখন দেখেছি যে আসলে বহিরাগতদের কিন্তু একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, তবে তো তার সেই বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে মানুষজন জড়ো হচ্ছেন এবং ধীরে ধীরে তারা যেই টিএসসিতে বড় পর্দায় যেখানে খেলা দেখানোর কথা সেই টিএসসিতে খেলা দেখানোর জন্য এখনো অপেক্ষায় আছে। বোঝাই যাচ্ছে যে আসলে সময়ের সঙ্গে সঙ্গে সেই যেই জনসমুদ্র সেটা আরো বাড়বে। তবে এখন পর্যন্ত এখানে যারা উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য তারা কিন্তু এসে উন্মাদনা করছেন এবং বিভিন্ন কিন্তু মেসি মেসি স্লোগান বলেন এবং আর্জেন্টিনার যেটা বলেন আসলে আমরা আসলে দেখছি যে এখানে যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু আসলে এখানে উন্মাদনা ছড়িয়েছে। আমরা একটু জানতে চাবো আসলে আজকে তো স্পেন আর আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটা, টানা শিরোপা জয়ের একটা সুযোগ, কি মনে হচ্ছে আসলে খেলাটা কেমন হবে আজকে? আজকে বলতে গেলে অবশ্যই স্পেন খুব ভালো দল, ভালো টিম। খেলাটা আজকে ফাইনাল খেলার মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। এমবাপ্পে তো দুটো গোল করেছে শেষ ম্যাচে, এখন মেসির সামনে কিন্তু তারকে আরো 3টা গোল করতে হবে যদি গোল্ডেন বুট পায়। তো আপনার কি মনে হচ্ছে মেসি আজকে কয়টা? সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।